হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের ডিএসসিসি 6 পেপারের মডিউল 2 থেকে গুরুত্বপূর্ণ 3টি 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন আজকে ক্লাসে, আন্তর্জাতিক রাজনীতিতে বাস্তববাদী তত্ত্ব কী, অর্থাৎ বাস্তববাদী তত্ত্ব সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নের উত্তর কিভাবে লিখবে দেখো। বাস্তববাদী দৃষ্টিভঙ্গির মূল বক্তব্য হলো আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আদর্শের ভূমিকা নগণ্য। ক্ষমতাকে কেন্দ্র করে আন্তর্জাতিক সম্পর্ক নির্ধারিত হচ্ছে। বিভিন্ন রাষ্ট্রের মধ্যে যে ক্রিয়া প্রতিক্রিয়া দেখতে পাওয়া যায় তার মধ্যে ক্ষমতার লড়াইয়ে জয়লাভ করার ইচ্ছাই বেশি। মর্গেনথাউয়ের ভাষায় বলা যায়, ইন্টারন্যাশনাল পলিটিক্স লাইক অল পলিটিক্স ইজ স্ট্রাগল ফর পাওয়ার, অর্থাৎ আন্তর্জাতিক রাজনীতি হলো ক্ষমতার লড়াইয়ের রাজনীতি। মর্গেনথাউ তার লেখা পলিটিক্স অ্যামং নেশন গ্রন্থে বাস্তববাদের 6টি নীতির কথা বলেছেন। প্রথম হচ্ছে, সমাজের মানুষের কাজকর্ম যেমন বৈষয়িক চিন্তাভাবনা থেকে পরিচালিত হয়, তেমনি রাজনীতিও বৈষয়িক বিধির দ্বারা পরিচালিত হয়। সেকেন্ড বলছেন, রাজনীতির মূল কথা হলো ক্ষমতা। আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষণের ক্ষেত্রে এই বাস্তববাদী দৃষ্টিভঙ্গি গ্রহণ করা উচিত। থার্ড হচ্ছে, রাজনৈতিক পরিবেশের ওপর ক্ষমতার প্রয়োগ নির্ভর করে। ফোর্থ হচ্ছে, রাজনৈতিক কার্যাবলীর নৈতিক গুরুত্ব স্বীকার করা যায়, কিন্তু রাষ্ট্রের কার্যাবলীর ক্ষেত্রে সর্বজনীন নৈতিক ধারণাকে প্রয়োগ করা সম্ভব নয়। এবার ফিফথ হচ্ছে, প্রতিটি জাতি তাদের কার্যাবলীর সঙ্গে নীতিবোধের মিলন ঘটাতে পারে, কিন্তু মাত্রাতিরিক্ত নৈতিকতা জাতিকে ক্ষতি করতে পারে, সেক্ষেত্রে ক্ষমতাই জাতিকে বাঁচাতে পারে। ষষ্ঠত বলা হচ্ছে, রাজনৈতিক বাস্তববাদ রাজনৈতিক চিন্তা ছাড়া অন্য ধরনের চিন্তার অস্তিত্বকে অস্বীকার করে, তবে অন্য চিন্তাকে রাজনৈতিক চিন্তার অধীনে রাখতে হবে। মর্গেনথাউ মনে করেন, বিদেশ নীতি নির্ধারণের সময় বাস্তববাদী দৃষ্টিভঙ্গি নিতে হবে। সরকার বিদেশ নীতির ক্ষেত্রে জাতীয় স্বার্থের দ্বারা প্রভাবিত হয়, আদর্শবোধের থেকে জাতীয় স্বার্থকে বেশি গুরুত্ব দেয়। কিভাবে বেশি শক্তি অর্জন করা যায় সেই বিষয়ে দৃষ্টি দেয়। সমালোচিত হলেও মর্গেনথাউয়ের বাস্তববাদী তত্ত্ব বা দৃষ্টিভঙ্গিকে অস্বীকার করা যাবে না। আন্তর্জাতিক রাজনীতির চরিত্রে তিনি যেভাবে এঁকেছেন তা একেবারে অযৌক্তিক নয়। তারপরে দেখো, আন্তর্জাতিক সম্পর্কে নয়া বাস্তববাদী তত্ত্ব সম্পর্কে লেখো। এই প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে চাও বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, সেক্ষেত্রে নিচে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। দেখো, এখানে নয়া বাস্তববাদী তত্ত্বটা দেখো। 1919 সালে ইংল্যান্ডের ওয়েলস বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্কের আনুষ্ঠানিক আলোচনার সূত্রপাতের পর এই বিষয়ে বিভিন্ন তত্ত্ব গড়ে তোলার প্রয়াস শুরু হয়। তাদের মধ্যে সর্বপ্রথম প্রয়াস হলো বাস্তববাদী তত্ত্ব। এই তত্ত্বের বক্তব্য হলো, আন্তর্জাতিক রাজনীতিতে প্রতিটি রাষ্ট্র নিজের জাতীয় স্বার্থ পূরণের চেষ্টা করে এবং তার জন্য ক্ষমতা অর্জন করতে চায়। এই ক্ষমতা অর্জন আন্তর্জাতিক রাজনীতির লক্ষ্য। এই তত্ত্বের প্রবক্তা হলেন মর্গেনথাউ। এই বাস্তববাদী তত্ত্বের বিরুদ্ধে প্রতিবাদ হিসাবে নয়া বাস্তববাদ জন্ম। এই নয়া দৃষ্টিভঙ্গি আন্তর্জাতিক ক্ষেত্রে কাঠামোর ওপর গুরুত্ব দিতে চায়। তাই এর আর এক নাম কাঠামোবাদী বাস্তববাদ। তারপরে কি বলা হচ্ছে দেখো, এর প্রবক্তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন কেনেথ ওয়ালাজ। তিনি তার রিয়েলিস্ট থট অ্যান্ড নিওরিয়েলিস্ট থিওরি প্রবন্ধে এই তত্ত্ব ব্যাখ্যা করেছেন। তারপরে কি বলা হচ্ছে দেখো, এই তত্ত্ব ব্যাখ্যা করেছেন কেনেথ ওয়ালাজের বক্তব্য। নয়া বাস্তববাদের বিশিষ্ট প্রবক্তা কেনেথ ওয়ালাজ নয়া বাস্তববাদী বা কাঠামোবাদী বাস্তববাদের পক্ষে যুক্তি দিয়েছেন। প্রথমত কি, মর্গেনথাউ বলেছেন, আন্তর্জাতিক রাজনীতিতে জাতিরাষ্ট্রগুলি পৃথকভাবে নিজেদের স্বার্থ নিয়ে ভাবে ও আচরণ করে, কিন্তু ওয়ালাজের বক্তব্য হলো, বিশ্ব ব্যবস্থার কাঠামো যেভাবে গড়ে উঠেছে তার অন্তর্গত প্রতিটি রাষ্ট্র তার সঙ্গে সামঞ্জস্য বিধান করে
চলতে বাধ্য, অর্থাৎ বিশ্ব কাঠামোর মধ্যে থেকে রাষ্ট্রকে কাজ করতে হবে। দ্বিতীয়ত, মর্গেনথাউ রাজনৈতিক ক্ষমতার উপর বিশেষ গুরুত্ব দিলেও পরবর্তীকালে অর্থনৈতিক শক্তিগুলিকে অবলম্বন করে নানা তত্ত্বের উদ্ভব হওয়ায় জাতিরাষ্ট্রের ভূমিকার গুরুত্ব কমেছে। এই অবস্থায় কাঠামোগত বাস্তববাদ আন্তর্জাতিক ব্যবস্থাকে সামগ্রিকভাবে দেখতে চায়। এই সামগ্রিকতার মধ্যে সবাইকে কাজ করতে হয়। উদাহরণ হিসাবে বলা যায়, ঠান্ডা লড়াইয়ের সময় দেখা গেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে চরম উত্তেজনা থাকলেও একে অপরকে আঘাত করেনি, অর্থাৎ বৃহত্তর বিশ্ব ব্যবস্থার অংশ হিসাবে তারা কতগুলি বাধ্যবাধকতা মেনে চলতে বাধ্য হয়েছিল। এই প্রেক্ষাপটে কেনেথ ওয়ালাজ বলতে চেয়েছেন, আন্তর্জাতিক ক্ষেত্রে কোনো রাষ্ট্রের কার্যকলাপের কী পরিণতি হবে তা স্থির করতে হলে সেই রাষ্ট্রের স্বার্থের ধারণাই যথেষ্ট নয়, বাইরের কাঠামোরও যথেষ্ট প্রভাব আছে। তৃতীয়ত বলা হচ্ছে, ওয়ালাজ বলেছেন ওয়ালাজ বলেছেন অংশকে দিয়ে বৃহত্তরকে জানা যায় না, খণ্ডকে দিয়ে অখণ্ডকে চেনা যায় না। তাই আন্তর্জাতিক কাঠামোর ওপরে রাষ্ট্রের কার্যকারিতা নির্ভর করে। সমালোচিত হলেও একথা অনস্বীকার্য যে বাস্তববাদী ধারণা আন্তর্জাতিক ঘটনাবলীকে বিশ্লেষণ করতে ব্যর্থ হওয়ায় নয়া বাস্তববাদী দৃষ্টিভঙ্গির জন্ম হয়েছে। সেদিক থেকে এর ঐতিহাসিক মূল্য আছে। পরের প্রশ্ন যেটা আছে দেখো, আন্তর্জাতিক রাজনীতিতে উদারনীতিবাদ সম্পর্কে সংক্ষেপে লেখো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো কি বলা হচ্ছে, আন্তর্জাতিক রাজনীতিতে উদারনীতিবাদ একটি প্রভাবশালী তত্ত্ব যা রাষ্ট্রগুলির মধ্যে সহযোগিতা, শান্তি, পারস্পরিক নির্ভরশীলতার ওপর গুরুত্ব আরোপ করে। এই তত্ত্বের মূল ভিত্তি হল মানব প্রকৃতি মূলত যুক্তিবাদী এবং উন্নতির দিকে ধাবমান। উদারনীতিবাদীরা বিশ্বাস করেন যে গণতান্ত্রিক রাষ্ট্রগুলি একে অপরের সাথে যুক্ত করার প্রবণতা কম দেখা দেয়, যা গণতান্ত্রিক শক্তি তত্ত্ব নামে পরিচিত। তাদের মতে আন্তর্জাতিক প্রতিষ্ঠান যেমন জাতিসংঘ বা বিশ্ব বাণিজ্য সংস্থা আইন ও নিয়মাবলীর সংঘাত কমাতে এবং সাধারণ স্বার্থ প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থনৈতিক লেনদেন এবং মুক্ত বাণিজ্য দেশগুলির মধ্যে পারস্পরিক নির্ভরশীলতা বাড়ায়, যা যুদ্ধের ব্যয় বৃদ্ধি করে এবং সহযোগিতাকে উৎসাহিত করে। উদারনীতিবাদীরা আন্তর্জাতিক আইনের শাসন, মানবাধিকারের প্রতি শ্রদ্ধা, আত্মনিয়ন্ত্রণের অধিকারকে অত্যন্ত গুরুত্ব দেন। এটি শুধু রাষ্ট্রের স্বার্থকে প্রাধান্য দেয় না, বরং ব্যক্তি ও সমাজের কল্যাণকেও আন্তর্জাতিক সম্পর্কের কেন্দ্রে রাখে। ফলস্বরূপ আন্তর্জাতিক স্তরে স্থিতিশীলতা ও অগ্রগতি অর্জনের সঠিক প্রতিষ্ঠান এবং নীতির প্রয়োগ অত্যন্ত জরুরি বলে বিবেচিত হয়। এই ছিল তোমাদের আজকে গুরুত্বপূর্ণ 5